কেন শ্রীলঙ্কা ভারত বিরোধী, কেন নেপাল ভারত বিরোধী, পাকিস্তান পার্শ্ববর্তী দেশ ভারত বিরোধী। আজকে বাংলাদেশকেও যে ধরনের আচরণ ভারত করছে, জনগণ কিন্তু আস্তে আস্তে ভারত বিরোধী হয়ে যাচ্ছে। আজকে যে সরকার, এই সরকার তারাই বলছে এবং আমরাও বলছি যে তারা অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকারই অর্থ হচ্ছে এটা কোনো অনির্দিষ্টকালের জন্য না। আর অন্তর্বর্তীকালীন সরকার সংক্ষিপ্ত কোনো কারণে কোনো সরকার হলে তাদের প্রধান দায়িত্ব থাকে যত দ্রুত সম্ভব একটি স্বাধীন সার্বভৌম একটি নির্বাচন এবং জনগণ যাতে স্বাধীনভাবে ভোট দিতে পারে এরকম একটা নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করা বা জনগণের প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা। সেই হিসাবে কিন্তু এই সরকার যখন দায়িত্ব গ্রহণ করে জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র গণ অভ্যুত্থানের ফসল হিসাবে আমরা কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল সর্ববৃহৎ জনপ্রিয় দল, আমরা কিন্তু তাৎক্ষণিকভাবে এই সরকারকে সমর্থন জানিয়েছি দেশের স্বার্থে, জনগণের স্বার্থে। এবং আমরা এই সমর্থনের সাথে সাথে কিন্তু এই কথা বলেছি যত দ্রুত সম্ভব দেশে একটি নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা দিয়ে বিদায় গ্রহণের জন্য। এটাই দায়িত্ব, কেননা তারা অন্তর্বর্তীকালীন সরকার। অতএব আমাদের এখনও একই দাবি। আজকে হয়তো আমাদের মহাসচিব বলেছে যে এই বছরের জুন জুলাইয়ের মধ্যেই নির্বাচন সম্ভব আমরা মনে করি। ইতিমধ্যে নির্বাচনের প্রয়োজনে যে নির্বাচন কমিশন গঠন, নির্বাচন কমিশন যে ভোটের তালিকা নবায়ন ইত্যাদি কাজগুলো শুরু করে দিয়েছে এবং এই কাজগুলো যদি সময় মতো শেষ করে তাহলে জুন জুলাইতে ইলেকশন করা কঠিন নয়, যদি এই সরকার আন্তরিক হয় এবং নির্বাচন কমিশন আন্তরিক হয়। এটা এই জন্যে যে আমরা যে ছোটোখাটো ষড়যন্ত্র দেখছি, আমরা এটা অস্বীকার করলে চলবে না যে এখানে একটি সরকার ছিল যারা স্বৈরাচারী ফ্যাসিস্ট, তারা এই আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছে, দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। তারা বিদেশে দেশে কিন্তু তাদের লোকজন আছে, তারা ষড়যন্ত্র করতেই পারে। এই ষড়যন্ত্রকে আমরা মনে করি একমাত্র নির্বাচিত সরকারই মোকাবেলা করতে পারে, অর্থাৎ জনগণ। আজকে যদি সরকার নির্বাচনের দিন তারিখ ঘোষণা করে তাহলে জনগণ নির্বাচনমুখী হয়ে যাবে এবং জনগণ নির্বাচনমুখী হয়ে গেলে কিন্তু এই যে ছোটোখাটো যে ষড়যন্ত্র মাঝে মধ্যে আমরা দেখতে পাই এগুলোকে এই জনগণই মোকাবেলা করবে। আর জনগণই একমাত্র যে কোনো ধরনের জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করার একমাত্র উপযুক্ত ব্যক্তি বা উপযুক্ত ক্ষেত্র। তাই আমরা বারবারই বলছি, এখনও বলছি, যেটা এই সরকারের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে নির্বাচন যত দ্রুত সম্ভব এদেশে অনুষ্ঠিত হওয়া দরকার, যাতে করে জনগণ স্বাধীনভাবে তাদের প্রতিনিধি সরকারে পাঠাতে পারে, সেই প্রতিনিধিরা পার্লামেন্টে পাঠাতে পারে, সেই প্রতিনিধিরা সেই সংসদের প্রতিনিধিরা সরকার গঠন করতে পারে। তাহলে জনগণের শক্তি নিয়ে সেই সরকার কাজ করতে পারবে। আজকে তো এই সরকার নিরপেক্ষ বলছে, তারা তো বলতে পারছে না যে আমরা অমুক দলের বা জনগণের নির্বাচিত প্রতিনিধি। এবং অন্তর্বর্তীকালীন মানেই স্বল্পকালীন। সেই জন্যে আবার আমরা বলতে চাই যে যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া এই অন্তর্বর্তীকালীন সরকারের এবং জনগণের দেশের জন্য মঙ্গলজনক। যে যারা নির্বাচনকে বিলম্বিত করতে চায় তারা এটা ইচ্ছাকৃতভাবে কথাটা উঠাচ্ছে। প্রথম উঠিয়েছিল সংস্কার আগে তারপরে নির্বাচন, কিন্তু প্রায় 5 মাস চলে গেছে, এখন পর্যন্ত সংস্কারের কোনো কর্মসূচি দিতে পারে নাই সরকার। কমিটি করেছে,
5 থেকে 6টি সংস্কার কমিটি করেছে। সেই সংস্কার কমিটি এই পর্যন্ত রিপোর্ট দিতে পারেনি এবং সরকার সেই সংস্কার কমিটিগুলোকে সময় বৃদ্ধি করেছে। কোন দিন সংস্কারের প্রস্তাব হবে, সেই সংস্কার ভিত্তিক কর্মসূচি হবে এবং সেটা কোন দিন সমাপ্ত করা সম্ভব হবে এটা কেউ বলতে পারে না। আর একটি অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে স্থায়ী কোনো সংস্কার করা এটা সম্ভব না। এই যে অসম্ভব কথা বলা, এটা আমার মনে হয় যে নির্বাচনকে বিলম্বিত করা। আর যেই প্রশ্নটা দ্বিতীয় উঠাচ্ছে যে যদি নির্বাচিত সরকার এসে এই কাজগুলো না করে কারা নির্বাচিত সরকারে আসবে? এখানে বর্তমানে কি আওয়ামী লীগ মাঠে আছে নির্বাচন করার মতো? আর যদি না থাকে, আওয়ামী লীগ ছাড়া আওয়ামী লীগের স্বৈরাচার ফ্যাসিস্ট কর্মকাণ্ড কে সমর্থন করবে? কে বর্তমানে বাংলাদেশে যারা রাজনীতিক নেতৃত্বে আছে, দল আছে, দল হতে পারে, এমনকি ছাত্র নেতারা চেষ্টা করছে দল হতে পারে, আমি তো এই দলগুলোর মধ্যে কাউকে দেখছি না যে আজকে যে এই 14 বছর যাবৎ অন্যায় করার জন্যে যে বিচার শুরু হয়েছে, হত্যাকাণ্ড এই আন্দোলনের সময় যারা করেছে তাদের বিরুদ্ধে যে বিচার শুরু হয়েছে এবং গত 14 বছর দুঃশাসন করার জন্য, দুর্নীতি করার জন্য যাদের বিরুদ্ধে বিচার শুরু হয়েছে, আমার তো মনে হয় না বর্তমান রাজনৈতিক দলের কোনো দল এটাকে বিরোধিতা করবে। অতএব নির্বাচিত সরকার আসলে এই বিচারগুলো হবে না, এ কথা অবান্তর। যে ঘোষণার ব্যাপারটি যেটি আজকে বাতাসে উঠছে, এখানে কিন্তু যারা এ নিয়ে উদ্যোগ নিয়েছে তারাও কিন্তু তারা কোন মতে আছে আমরা জানি না। আমাদের কাছে দুটো কাগজ পৌঁছেছে, একটা ঘোষণাপত্র অর্থাৎ ডিক্লারেশন, আর একটা হলো প্রক্লেমেশন অফ 94 রেভলিউশন। প্রক্লেমেশন 24 রেভলিউশন। তো প্রক্লেমেশন অ্যান্ড ডিক্লারেশন, যেটা ঘোষণাপত্র বলেছে বাংলায়, এটার মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স। একটা হতে পারে যেটা সবাই বুঝতেছে যে যারা আন্দোলনরত ছাত্রনেতারা একটি পার্টি করতে চাচ্ছে, দল, এবং এটা তারা ঘোষণাও করছে। দলের ডিক্লারেশন হবে, দলের একটা ঘোষণাপত্র হবে, সব দলেরই ঘোষণাপত্র আছে। কিন্তু প্রক্লেমেশন এক জিনিস না। প্রক্লেমেশন বলতে যেই কথা বলছে সেটা করলে সরকারকে করতে হবে, আর সরকারের অথরিটিটা কি প্রক্লেমেশন করার, এটা নিয়ে ভবিষ্যতে সাংবিধানিক, আইনি নানা রকমের সংকট দেখা দিতে পারে। আমরা কিন্তু সেজন্যে আমরা এই ডিক্লারেশন অ্যান্ড প্রক্লেমেশনের বিষয়টি আমরা সঠিকভাবে বুঝতে পারছি না। তাই এ ব্যাপারে ভিতরে যা আছে এ নিয়ে কিন্তু আমাদের মধ্যে আলোচনা হয়নি। যদি কেউ বলে থাকে আমরা কিছু বিষয়ে একমত, কিছু বিষয়ে দ্বিমত, সেটা কিন্তু সঠিক না, কারণ আমরা এটার মূল বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা করিনি। যদি নূতন দল হয়, দলের একটা ঘোষণাপত্র থাকবে। আমরা কিন্তু ওপেনলি বলেছি যে কোনো নতুন কেউ যদি দল করতে চায় আমরা স্বাগত জানাবো। আমরা গণতান্ত্রিক দল, যে কোনো গণতান্ত্রিক দল হতে পারে নিয়ম মোতাবেক, এবং তারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। জনগণ যাদেরকে নির্বাচিত করবে তারা সরকারে আসবে, এখানে আমাদের কোনো আপত্তি থাকবে না। আমাদেরও ঘোষণাপত্র আছে, আমাদেরও সংস্কারের কর্মসূচি আছে। এই সরকার সে সংস্কারের কথা বলছি, কিন্তু আমরা কিন্তু সংস্কার তার আগের থেকেই সংস্কারের প্রোগ্রাম দিয়েছি, কর্মসূচি। এবং নির্বাচন ঘোষণা হলে অতীতেও আমরা করেছি, প্রায় সব দলই করে একটা ম্যানিফেস্টো, নির্বাচনে একটা ম্যানিফেস্টো ঘোষণা করে, সেই ম্যানিফেস্টোর উপরে নির্বাচনটা হয়। জনগণ সেটার উপরে বিবেচনা করে
ওই দল ক্ষমতায় গেলে ভবিষ্যতে কি করবে সেটা ম্যানিফেস্টো মাধ্যমে প্রকাশ করা হয়। তো এইটা এক জিনিস। আর একটি দল হবে, দলের ঘোষণাপত্র হবে, সেটা হতে পারে, কিন্তু প্রক্লেমেশন কোনো দল একা একটা প্রক্লেমেশন আনতে পারে না। এটা প্রক্লেমেশন করতে হইলে সংসদ লাগে বা সংবিধানের অনেক বিষয় আছে, এ নিয়ে বিস্তারিত বলার কোনো অবকাশ নাই। তবে একটি যদি নূতন দল হয়, তারা ঘোষণাপত্র দিতেই পারে, এবং সেটা তো জনগণ বিচার করবে। এটা তো আরেকটি দল আমরা মতামত দেব, আমরা একমত হয়ে আরেকটি দল প্রতিষ্ঠা হবে, এটা তো সেই দলও আশা করে না। তাইলে আমাদের দলের অস্তিত্ব কোথায়? যদি ভারতের সাথে আমাদের সম্পর্কের বিষয় হয়, আমাদের দলের, তাহলে আমি বলতে চাই যে আমাদের দলের যে গঠনতন্ত্র আছে পরিষ্কার আছে, যে আমাদের বৈদেশিক নীতি হবে এমন যে আমাদের বন্ধু থাকবে, কোনো শত্রু থাকবে না। এবং আমরা তো এই কথা বলে শুধুমাত্র বইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখিনি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অধীনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশ পরিচালনা করেছে, তখনও ভারতের সাথে আমাদের সম্পর্ক ছিল। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 10 বছর আমরা দেশ পরিচালনা করেছি, ভারতের সাথে ভালো সম্পর্ক ছিল। এমন কেউ দেখাতে পারবে না যে আমাদের ভারতের সাথে কোনো ব্যাপারে সম্পর্ক খারাপ ছিল। এখন যেটা সমালোচনা হচ্ছে বর্তমান সরকারের সময়, যে বিগত 14 বছর আওয়ামী লীগ এবং ফ্যাসিস্ট সরকার যখন ক্ষমতায় ছিল, তারা এত বেশি আওয়ামী লীগ ভারতের সাথে সম্পর্ক এবং কিছু কর্মকাণ্ড করেছে, যাতে করে এটা সমালোচনার মধ্যে এসেছে। যেমন আগের প্রধানমন্ত্রী, স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে পাবলিকলি ডিমান্ড করেছে যে ভারতকে শেখ হাসিনা যা দিয়েছে ভারত সারা জীবন তা স্মরণ করেও শেষ করতে পারবে না। তো নিশ্চয়ই এরকম দিয়েছে, যেমন ট্রানজিট দিয়েছে, যেমন অনেক আমাদের যে নদীগুলো কমন নদী আছে, সেই নদীর উপরে ভারত বাঁধ দিয়েছে, আমরা সেভাবে বাধা দিইনি। অথচ আমাদের তিস্তার সাথে আমাদের একটা পানি চুক্তি হওয়ার কথা, সেইটা ভারতকে আওয়ামী লীগ বাধ্য করতে পারেনি। এবং একচাটিয়াভাবে ভারতকে সুবিধা দেওয়ার ব্যাপারে আওয়ামী লীগ যে কর্মকাণ্ডগুলো করেছে, এটা তারা স্বীকারও করেছে এবং জনগণ দেখেছে, সেই জন্য সমালোচনা হচ্ছে। না হলে এর আগে তো এরকম সমালোচনা হয়নি। এবং আমরা এখনও বিশ্বাস করি যে ভারত যেহেতু আমাদের দেশের চতুর্দিকে সীমানা আছে, আমরা ভারতকে বন্ধু দেশ মনে করি, ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ আমরা সম্পর্ক বজায় রাখব, কিন্তু আমরা কোনো আধিপত্য আমরা বিশ্বাস করি না। বাংলাদেশের একজন রাজনীতিবিদ হিসাবে ভারতকে পরামর্শ দিতে চাই না, কিন্তু ভারতকে দেখতে হবে যে ভারতের আশেপাশে এই দক্ষিণ এশিয়ার যত রাষ্ট্রগুলো আছে, কেন এই রাষ্ট্রগুলো আস্তে আস্তে ভারতের বিপক্ষে চলে গেল। এটা যদি ভারত ভালোভাবে গভীরভাবে চিন্তা করে, তাহলে ভারতকেই ঠিক করতে হবে তাদের পররাষ্ট্র নীতি কী হওয়া উচিত। আমরা পরামর্শ দিতে চাই না, শুধু উদাহরণ দিতে চাই। কেন শ্রীলঙ্কা ভারত বিরোধী, কেন নেপাল ভারত বিরোধী, কেন এই দক্ষিণ এশিয়ার প্রায় সব দেশ ভারত বিরোধী, পাকিস্তান পার্শ্ববর্তী দেশ ভারত বিরোধী। আজকে বাংলাদেশকেও যে ধরনের আচরণ ভারত করছে, জনগণ কিন্তু আস্তে আস্তে ভারত বিরোধী হয়ে যাচ্ছে। এটাও ভারতকে উপলব্ধি করতে হবে।